নমস্কার, মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত। আজকের টপিক ৫১ সতীপীঠ, অর্থাৎ মা সতীর ৫১টি যে অংশ আছে সেগুলি যেখানে যেখানে পড়েছে সেগুলি এক একটি পীঠস্থান হিসেবে গণ্য হয়, সেগুলিকেই আমরা সতীপীঠ বলে থাকি। তো আমার আজকের টপিক শুরু হচ্ছে যেহেতু বাংলা দিয়ে, সেহেতু বাংলা বিষয়ক যেহেতু টপিক, সেহেতু আমাদের এই বঙ্গভূমিতে মোট ১৩টি সতীপীঠ রয়েছে। সেই নিয়ে আমি একটি একটি করে সতীপীঠগুলি যেগুলি আছে সেগুলির ব্যাখ্যা আপনাদের কাছে আমি তুলে ধরব। তো আজকে সেই বিষয়ে প্রথম ভিডিওতে আমরা তুলে ধরব কালীঘাট সম্পর্কিত কিছু তথ্য, যা আপনাদের শুনলে হয়তো আপনারা কালীঘাট সম্পর্কিত এইসব তথ্যগুলো হয়তো অনেকে জানেন না, আবার হয়তো অনেকে জানেনও। আমার যারা জানেন না তাদের উদ্দেশ্যে এই ভিডিও বানানো, এবং আপনারা কালীঘাট সম্পর্কিত এই তথ্যগুলি আশা করছি জানলে আপনারাও ভালো লাগবে। কালীঘাট সম্পর্কিত একটি ভিডিও আমি অলরেডি আগে বানিয়েছি, যেটা স্বামী বিবেকানন্দকে নিয়ে, আপনারা চাইলে আগের ভিডিওটি দেখতে পারেন। তো আজকে কালীঘাটে কিভাবে দেবীর মূর্তি স্থাপন হয়েছিল সেই বিষয়ে কিছু তথ্য বা কিছু মতান্তরও রয়েছে, বিভিন্ন ধরনের বিভিন্ন কাহিনী উল্লেখ আছে। আমি যেগুলি মূল দুটি কাহিনী আছে সেই দুটি কাহিনী আপনাদের কাছে তুলে ধরব। তো চলুন শুরু করা যাক। দেখুন, পশ্চিমবঙ্গবাসী মানে কালীঘাট সবাই চেনে, কালীঘাট চেনেন না এরকম কেউ নেই। তো এই কালীঘাট নিয়ে আজকের যেহেতু আমার টপিক, সেহেতু প্রথমে জেনে নেব দেবী সতীর কোন অংশটি এখানে পড়েছে। এখানে দেবী সতীর ডান পায়ের আঙুল পড়েছে, এবং যেই সব জায়গাগুলি শক্তি ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয় বা যেখানে দেবী অধিষ্ঠান করছেন, সেখানে সব সময় দেবীর সাথে দেবীর ভৈরব অধিষ্ঠান করে। এবং এইখানে এই যে কালীঘাটে দেবীর ভৈরব হচ্ছেন নকুলেশ ভৈরব, দেবীর সাথে অধিষ্ঠান করছে। তো চলুন এরপরে জেনে নিই প্রথমে যে গল্পটি শোনা যায় এই দেবীর মন্দির নির্মাণে বা দেবীর যে এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল সেই বিষয়ে যে প্রথম গল্পটি আসে, কিংবদন্তি মুখে শোনা যায়, সেই সম্পর্কে প্রথমে আমরা জেনে নেব। বলে রাখা বাহুল্য যে অনেক কাহিনীগুলির মধ্যে নির্ভরযোগ্য যে দুটি কাহিনী সেইগুলি আপনাদের কাছে আমি আজকে তুলে ধরছি। এই কালীঘাট মন্দিরটি অবস্থিত ভাগীরথী নদীর তীরে, অর্থাৎ গঙ্গার তীরে। এই গঙ্গার তীরে আগে প্রচুর গাছগাছালি এবং জনশূন্য এলাকা ছিল। যেহেতু জনশূন্য এলাকা, সেহেতু সেখানে অনেক সাধু সন্ন্যাসীরা আসতেন তপস্যা করতে। এবং সেই যে সাধু সন্ন্যাসী যারা আসতেন তাদের মধ্যে একটি সাধক একদিন ভাগীরথীর জলে এক উজ্জ্বল আলো দেখতে পেলেন। তিনি সেই আলো ধরে এগিয়ে গেলেন এবং এগিয়ে যেয়ে দেখতে পেলেন যে একটি শিলামূর্তি। সেই শিলামূর্তিটি কিরকম? বলছে পদাঙ্গুলি চিহ্নিত শিলামূর্তি। তার থেকে এক অদ্ভুত আলোক উজ্জ্বল শিলারূপে মা ওই সাধকের দ্বারা প্রকাশিত হয়েছিলেন। আবার অনেক দিন বাদে ওই সাধককেই মা আবার প্রত্যাদেশ দিলেন যে স্বয়ম্ভু লিঙ্গ দেবীর ভৈরব নকুলেশ ওই গঙ্গার জলেই অন্বেষণ বা ওই গঙ্গার জলেই আছে। সাধক তখন সেই গঙ্গায় গিয়ে আবার দেবীর ভৈরবকে অন্বেষণ করে সেখান থেকে নিয়ে এসেছিলেন। ওই স্থানে যে সতীপীঠে, ওই স্থানটি মানে কালীঘাটটি যে সতীপীঠ, তা কিন্তু স্বয়ং দেবী স্বপ্নাদেশে তা জানান দিয়েছিলেন। সতী দেবীর এই দ্যুতিময় পদাঙ্গুলি আর এক সাধক ব্রাহ্মণের দ্বারা দেবী কালিকা রূপে প্রকাশিত হলো। মানে যিনি খুঁজেলেন তিনি একজন অন্য সাধক, এবং পরবর্তী ক্ষেত্রে একজন ব্রাহ্মণ সাধক দ্বারা ওই পদাঙ্গুলি, দেবীর যে পদাঙ্গুলি, সেটি দেবী কালিকা রূপে প্রকাশ লাভ করেছিল। এবং যেই দিনে এই দেবী কালিকা রূপে প্রকাশ লাভ করেছিল এই পদাঙ্গুলিটি, সেই দিনটি ছিল ভগবান শ্রী জগন্নাথের স্নানযাত্রা। তাই এখনো স্নানযাত্রার দিন গর্ভগৃহে দেবীকে বিশেষ উপাচারে স্নান করানো হয়। আবার কালী মন্দির তৈরি নিয়েও নানান বিতর্ক থাকলেও মাতৃ অঙ্গুলির প্রথম দ্রষ্টা ব্রাহ্মণের বংশধর হলেন বর্তমান মন্দিরের প্রতিষ্ঠাতা সাবর্ণ চৌধুরীরা। বর্তমানে মন্দির একটি ট্রাস্টের অধীনে। আবার বলা হয় আরেকটি কাহিনী যেটা প্রচলিত আছে, সেটি হলো এই সাবর্ণ চৌধুরীর পরিবারের এক সদস্য বরিশার কেশবচন্দ্র রায়চৌধুরী নিজের জমিদারির মধ্যে তার গঙ্গার এই যে তীরবর্তী অনেকটা বনাকীর্ণ যে অঞ্চল ছিল,
সেটা তার জমিদারের মধ্যেই কেশবচন্দ্র রায়চৌধুরী যিনি ছিলেন তার জমিদার বংশের মধ্যে আসছিল। তিনি একটু তপস্যা সাধক প্রকৃতির মানুষ ছিলেন এবং তিনি তপ ধ্যান করতেন এই জঙ্গলের নির্জন জঙ্গলের মধ্যে বসে। এবং তিনি যখন এই জঙ্গলে বসে তপ ধ্যান করেন সেই সময় দেবীর আদেশ পেয়ে একটি কুণ্ডের মধ্য থেকে দেবীর কস্তুরীভূত পদাঙ্গুলি লাভ করে সেই কুণ্ডের পশ্চিম দিকে মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন এবং সঙ্গে সঙ্গে তিনি মনোহর ঘোষাল নামে এক ব্যক্তিকে দেবীর সেবায়েত হিসেবে নিযুক্ত করেন। কেশবচন্দ্র রায়চৌধুরীর করা যেই ছোট্ট মন্দিরটি ছিল সেটি পরে কালক্রমে সেটি ভেঙে গিয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে সাবর্ণ চৌধুরীর বংশধরের যে পরবর্তী পুরুষ ছিল তিনি ছিলেন রাজীবলোচন চৌধুরী। দেবীর এই বড় মন্দির যেটি এখন আপনারা দেখতে পাচ্ছেন তা নির্মাণ করেছিলেন এবং এই যে মনোহর ঘোষাল ছিল তার কোনো ছেলে যেহেতু ছিল না সেহেতু তার মেয়ের যে বংশধরেরা ছিল এবং তারা হালদার বংশ নামে পরিচিত, সেই হালদার বংশরাই এখন বর্তমানে দেবীর সেবায়েত। এই ছিল আজকের কালীঘাট সম্পর্কিত সামান্য তথ্য, যা আমাদের 51 সতীপীঠের মধ্যে সর্বপ্রথমে গণ্য হয়। সেই কালীঘাট সম্পর্কিত তথ্য আজকে আপনাদের কাছে আমি তুলে ধরলাম। এরপরে আমি অন্য এক সতীপীঠ পশ্চিমবঙ্গের সেই নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। যদি আপনাদের এই সিরিজটি যেটি আমি স্টার্ট করছি সেটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর যদি আমার কথার মধ্যে কোনো কিছু ভুলভ্রান্তি পান তাহলে ক্ষমা করবেন। আমি কোনো বক্তা নই, আমি যতটুকু জেনেছি বা পড়েছি সেইটাই আপনাদের কাছে কেবলমাত্র তুলে ধরি। নমস্কার, জয় মা, জয় গুরু।